আসসালামু আলাইকুম। লাল চন্দন পৃথিবীর অন্যতম দুর্লভ প্রজাতি। এটা ভারতের অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়। অত্যন্ত দুর্লভ এই চন্দন কাঠের ডিমান্ড এত বেশি যে সব দেশে চড়া মূল্যে এই কাঠ কিনে নেওয়া হয়। এই চন্দন কাঠ দিয়ে জাপানে মূল্যবান বাদ্যযন্ত্র বানায়, আর এর পাশাপাশি এই কাঠের ঔষধি আর সৌন্দর্য বর্ধনের গুণাগুণ থাকায় এটি সারা পৃথিবীতে অনেক মূল্যবান। লাল চন্দন বিলুপ্তপ্রায় প্রজাতি হওয়ার কারণে ভারতে এই গাছ কাটা সম্পূর্ণ নিষেধ, কিন্তু আইন করে কি আর মানুষকে থামানো যায়? আর পুলিশের চোখ ফাঁকি দিয়ে গড়ে ওঠে এক বিরাট সিন্ডিকেট, আর সেখান থেকে এক সামান্য দিনমজুর কিভাবে হয়ে ওঠে এক ভয়ঙ্কর গ্যাংস্টার, সেই গল্পই বলবো আজকের এক্সপ্লেইনে। এই মুভিটি রিলিজ হয়েছে 2021 সালে, আর এই মুভিটির IMDb রেটিং 7.6 আউট অফ 10। তো চলুন মুভিটির গল্পে প্রবেশ করা যাক। মুভির শুরুতেই আমরা দেখি 1990 সালে অন্ধকার রাতে এক জঙ্গলের মধ্য দিয়ে একটি চন্দন কাঠের ট্রাক নিয়ে যাচ্ছিল এক গ্যাংস্টার, আর সে ছিল পুষ্পা। তারপর পুষ্পা গাড়ি থেকে নেমে বলে, এত ঝামেলা করার দরকার কি, 10,000-এ মামলাটা চলো এখানেই শেষ করে দেই। কিন্তু এক পুলিশ কনস্টেবল তার কলার চেপে ধরে। পুষ্পা সেই পুলিশ অফিসারকে তুলে আছাড় দেয়। তারপর একের পর এক পুলিশ পুষ্পার সাথে মারামারি করতে আসে, আর পুষ্পা সবাইকে মারতে থাকে। একজন করে পুলিশ অফিসারকে মারে আর টাকার পরিমাণ 10,000 করে বাড়াতে থাকে। তারপর এক পুলিশ অফিসার এসে তার মাথায় রিভলভার তাক করে। তখন সে টাকার পরিমাণ সোজা 1 লক্ষ টাকায় নিয়ে যায়, কিন্তু তবুও পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর পুষ্পা বলে, আমি কি শুধু 1 লক্ষ টাকা দেব বলেছি? আমি বলেছি সবাইকে 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা। এটা শুনেই পুলিশ কড়া ব্রেক করে গাড়ি থামিয়ে দেয়। তারপর পুষ্পা সবাইকে টাকা দিলে তারা পুষ্পাকে সসম্মানে ছেড়ে দেয়। তারপর পুষ্পা চলে যাওয়ার সময় পুলিশ তার নাম জিজ্ঞেস করলে সে বলে, আমার নাম পুষ্পা, আর তোমাদের জন্য আমার নাম মনে না রাখাটাই ভালো হবে। তারপর আমরা পুষ্পার ডান হাত কেশবের মুখে তার এই গ্যাংস্টার হয়ে ওঠার গল্প শুনতে পাই। আজ থেকে কয়েক বছর আগে পুষ্পা ছিল একজন কাঠের মিলে কাজ করা শ্রমিক। একদিন তার মিলের মালিক তার সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু সে পায়ের উপর পা তুলে বসেছিল। তখন তার মালিক ভিতরে গিয়ে ম্যানেজারকে বললে ম্যানেজার এসে পুষ্পাকে বলে। তখন পুষ্পা বলে যে আমি এই কারখানায় শ্রম দেওয়ার কাজ করি, ইজ্জত দেওয়ার না। তখন ম্যানেজার তাকে এইসব স্বভাব বদলাতে বললে সে তখন চাকরি ছেড়ে দেয়। তারপর নিজের সেদিনের মজুরি নিয়ে পুষ্পা যখন হেঁটে যাচ্ছিল, তখন ম্যানেজার বলে, হয় এই ছেলেটা সবকিছু বরবাদ করে দিবে, না হয় পুরো পৃথিবী রাজ করবে। যখন এসব ঘটনা ঘটে তখন পাশে দাঁড়িয়ে দেখছিল তাদের মালিকেরই আরেক কর্মচারী কেশব। তখন সে পুষ্পার এসব কথা শুনে নিজের চাকরি ছেড়ে দিয়ে পুষ্পার পেছনে পেছনে যেতে থাকে। তারপর কেশব পুষ্পার বাড়িতে গিয়ে দেখতে পায় পুষ্পার মা ছিল সামান্য গোয়ালা, আর পুষ্পার মার কাছে তাদের পুরাতন পাওনাদার রেড্ডি এসে খুব দুর্ব্যবহার করে টাকা চাইছে। এর মধ্যে পুষ্পার চাকরি ছাড়ার কথা রেড্ডি পুষ্পার মাকে বলে, আর বলে যে পরের দিনের মধ্যে টাকা না দিলে তাকে পুরো গ্রামের মানুষের সামনে হেনস্থা করবে। তখন পুষ্পা রেড্ডিকে কিছু বলে না, কিন্তু তাকে মারতে মারতে তার টাকা ফেরত দেওয়ার কথা তাদের শোনায়, যাদের সামনে কাল রেড্ডি পুষ্পার মাকে অপমান করেছিল। তারপর পুষ্পা তার গ্রামের মেইন রোডে চা খেতে খেতে দেখে যে কিছু লোক মজদুর ভাড়া করে নিয়ে যাচ্ছে। এখানে একটা কাজের মজুরি ছিল মাত্র 100 রুপি, আর অন্য আরেকটি গাড়িতে গেলে মজুরি দিবে 1000 রুপি। সেই 1000 টাকার কাজে রিস্ক বেশি, কারণ সেটি বেআইনি, আর যে কোনো সময় পুলিশের হাতে ধরা পড়ার সম্ভাবনাও অনেক বেশি। কিন্তু পুষ্পা সেই 1000 টাকা দেওয়া গাড়িতে উঠে পড়ে, আর কেশবও তার পিছু পিছু সেই গাড়িতেই উঠে পড়ে। তারপর তাদের সেই ঘন লাল চন্দন গাছের বনে নিয়ে যাওয়া হয়। নির্দিষ্ট নিয়ম মেনে পূজা করার পর সবাই মিলে চন্দন গাছ কাটা শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে পুলিশ আসলেই সবাই ভয়ে পালাতে যায়, কারণ সেই এলাকার পুলিশ ডিএসপি গোবিন্দ ছিল স্মাগলারদের জম। কারণ একটা চন্দন কাঠও তার হাত থেকে বের হয়ে যেতে পারতো না। পুলিশ আসার পরে সবাই যখন পালাতে যায় তখন পুষ্পা বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। তারপর সেটা শুনে সবাই থেকে যায়। তারপর পুলিশ এসে সেখানে একটা চন্দন গাছের ছালও দেখতে পায় না। সেই শ্রমিকরা পুলিশকে বলে যে আমরা এখানে ছাগল চড়াতে এসেছি। তখন পুষ্পা কুড়াল ধার দিচ্ছিল। তখন গোবিন্দ পুষ্পাকে কুড়াল আনার জন্য জিজ্ঞেস করে, আর পুষ্পা বলে যে এই কুড়াল বাঘের জন্য, কারণ ছাগল ধরতে বাঘ চলে আসতে পারে। তখন এটা শুনে গোবিন্দ ক্ষেপে গিয়ে পুষ্পার কলার ধরে। তখন পুষ্পা বলে, তোমাদের সম্মান করি বলেই তোমরা আসার আগেই কাঠ লুকিয়ে ফেলেছি, তা না হলে তোমাদের সামনে দিয়েই সব কাঠ নিয়ে যেতাম। এই কথা শুনে গোবিন্দ পুষ্পার মাথায় পিস্তল ধরে, আর এটা দেখে সব মজদুররা কুড়াল নিয়ে তেড়ে আসে। সেই খারাপ অবস্থা দেখে পুলিশ কনস্টেবলরা গোবিন্দকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। তারপর আমরা দেখি পুষ্পা কাঠগুলোকে গাছের লতাপাতা আর রশি দিয়ে এমনভাবে উপরে লুকিয়ে রেখেছিল যাতে কেউ দেখতে না পারে। পুলিশ চলে যাওয়ার পরে তারা সবাই মিলে কাঠগুলোকে নিয়ে গাড়িতে লোড করে। তখন কেশব পুষ্পার কাছে গিয়ে বলে, আমি আপনার অনেক বড় ভক্ত, আমি আপনার সাথে থাকতে চাই। কারণ কেশব বুঝতে পেরেছিল যে সে যদি পুষ্পার সাথে থাকে সেও একদিন সফল হয়ে যাবে।
পুষ্পার জন্য যখন কেশব মজুরি আনতে যায় তখন সবাই দেখে যে ডিএসপি গোবিন্দ বিশাল ফোর্স নিয়ে সেখানে এসেছে। পুষ্পা ডিএসপিকে দেখতে পেয়ে পাথর নিক্ষেপ করা শুরু করে, তার সাথে সবাই পাথর মারতে থাকে। তখন গোবিন্দ গুলি করতে থাকে আর সব মজদুররা পালিয়ে যায়। আর তখন পুষ্পা ভাবছিল যে কাঠগুলোকে কিভাবে সেফ রাখা যায়। পুষ্পা মাটিতে পড়ে থাকা একটা কাঠ ছিল, সেটাকে ট্রাকে তুলে নিয়ে ট্রাক নিয়ে একটা মারাত্মক টান দেয়। তারপর পুলিশও তার পিছনে যায় আর তারা দেখে তাদের রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে পুষ্পা। তারপর পুষ্পা নিজে থেকেই পুলিশের কাছে ধরা দেয়। পুলিশ স্টেশন নিয়ে পুষ্পাকে অনেক মারে, কিন্তু পুষ্পার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। যখন গোবিন্দও তাকে মেরে কথা বের করতে পারছিল না, তখন আরেক পুলিশ অফিসার এসে পুষ্পার ইমোশনাল সাইডকে অ্যাটাক করে দুর্বল করে দেয়। সেই সাইডটা ছিল পুষ্পার ছোটবেলা, কারণ পুষ্পাকে ছোট থেকেই গ্রামের সবাই অবৈধ সন্তান হিসেবে জানত। কারণ পুষ্পার মা আসলে পুষ্পার বাবার বিয়ে করা স্ত্রী ছিল না, তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল। এজন্য পুষ্পার সৎ ভাই মোহন পুষ্পাকে কোনোদিনও স্বীকৃতি দেয়নি। তারপর আমরা দেখতে পাই চন্দন কাঠের সিন্ডিকেটের মাফিয়ারা পুলিশের সাথে যোগাযোগ করে ফেলেছিল। চন্দন কাঠের সিন্ডিকেটের মাফিয়ারা ছিল 3 ভাই। তারপর পুলিশ পুষ্পাকে থানার পাশের একটা হোটেলে সেই মাফিয়াদের সাথে দেখা করতে নিয়ে যায়। সেই 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিল জলি রেড্ডি, সে ছিল নেশাখোর আর নারী লোভী। অন্যদিকে মেজো ভাই জগ্গা রেড্ডি ছিল তাদের 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, তাই এই বিজনেসের সকল হিসাব নিকাশ আর দেখাশোনা সেই করত। আর তাদের বড় ভাই কন্ডা রেড্ডি ছিল এই পুরো গ্যাংয়ের বস, সে ছিল তাদের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস। রাইভাল গ্যাংয়ের সাথে মারামারি করতে গিয়ে অনেককে সে একাই মেরে ফেলে, আর সেই মারামারিতে সে তার ডান হাতটি হারিয়ে ফেলে। আর পুষ্পা এই গ্যাংয়ের হয়েই জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। তারপর আমরা দেখি সেই গ্যাং থেকে পুষ্পার সাথে দেখা করতে এসেছে জলি এবং জগ্গা রেড্ডি। সেখানে পুষ্পা বলে যে চন্দন কাঠের ট্রাকটা কোথায় আছে সেটা জানানোর বিনিময়ে তাকে 5 লক্ষ টাকা দিতে হবে। কিন্তু এটা শুনে জলি রেগে যায়, কিন্তু জগ্গা ভাবে যে এত মার খাওয়ার পর যেহেতু পুলিশকে সে কিছু বলেনি, তাকে টাকাটা দিয়ে ট্রাকের অবস্থানটা জানাই যায়। তারপর জগ্গা রাজি হয়ে যায়। তখন পুষ্পা বলে, আমি লোকেশন বলে দিলে কেউই কিছু করতে পারবে না, আমাকে সাথে নিয়ে যেতে হবে। তখন জগ্গা পুষ্পাকে পুলিশের কাছ থেকে ছাড়াতে বাধ্য হয়। তারপর পুষ্পা ছাড়া পেয়ে জলি আর জগ্গাকে নিয়ে সেই ট্রাকের কাছে যায় যেখানে সে ট্রাকটা লুকিয়ে রেখেছিল। সেখানে গিয়ে সবাই দেখে জায়গাটা পুরো খালি। আসলে পুষ্পা কাঠ সহ ট্রাকটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। তারপর জলি আর জগ্গা তাদের কাঠ পেয়ে পুষ্পাকে 5 লক্ষ টাকা দিয়ে দেয়। তারপর পুষ্পা জলির গাড়িতে উঠতে যায়, তখন জলি তাকে একটা মজদুর বলে গালি দেয় আর বলে যে একটা অটো ধরে চলে যা। তারপর পুষ্পা এমন অপমানিত হয়ে কেশবকে বলে এখনই একটা ওই রকম লাল গাড়ি আমার জন্য কিনে নিয়ে আয়, আর সে তখন 5 লক্ষ টাকা দিয়ে দেয় তাকে। তারপর কেশব সেই রকমই একটা লাল গাড়ি কিনে নিয়ে আসে আর পুষ্পা তার মাকে সেটা নিয়ে সারপ্রাইজ দেয়। অন্যদিকে এত টাকার চন্দন কাঠ বাঁচিয়ে দেওয়ার কারণে কান্ডা রেড্ডির আস্তানায় পুষ্পারও ডাক পড়ে। তারপর পুষ্পা কান্ডা রেড্ডির আস্তানায় গিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ কান্ডা রেড্ডি আসলে যে তাকে দাঁড়াতে হবে তাই। তারপর কান্ডা রেড্ডি এসে তার কিছু লোককে অনেক মারে। তারা কাঠ নিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে। এতে কান্ডা রেড্ডির 2 টন কাঠ লস হয়ে গেছে। তখন তার লোকেরা বলে চেকপোস্ট পার করে কাঠ নিয়ে যাওয়া অনেক কঠিন। তখন পুষ্পা পেছন থেকে বলে ওঠে, নাচতে না জানলে উঠান বাঁকা, কারণ তার কাছে এমন একটা আইডিয়া আছে যার মাধ্যমে পুলিশ কখনোই তাদের ধরতে পারবে না। তখন সবাই হেসে ওঠে। তখন কান্ডা রেড্ডি বলে যে যদি পুষ্পার আইডিয়া পছন্দ হয় তাহলে তাকে কাজে রেখে দিবে, আর না হলে পুষ্পার উপরে যাওয়ার টিকিট সে নিশ্চিত করে দিবে। তারপর পুষ্পা তার আইডিয়া কান্ডা রেড্ডিকে শোনায়, সেটা তার অনেক পছন্দ হয়। তারপর তারা সেই আইডিয়া কাজে লাগিয়ে ট্রাকের মধ্যে কাঠ রেখে তার উপর স্টিলের পার্টিশন দিয়ে সেই পুরো ট্রাকটিকে দুধের ট্রাক বানিয়ে ফেলা হতো, আর সেটা দুধ দিয়ে পূর্ণ করা হতো। পুষ্পার এই আইডিয়াটা অনেক কাজে এসেছিল, কারণ ডিএসপি গোবিন্দও পুষ্পার এই চালটা ধরতে পারেনি। আর পুষ্পাও খুব সহজেই চন্দন কাঠের ট্রাক নিয়ে তাদের ফাঁকি দিয়ে বেরিয়ে যেত। যখন পুষ্পার এই আইডিয়া এভাবে তারা কাজে লাগায়, তখন কান্ডা রেড্ডি পুষ্পাকে পার্মানেন্টলি কাজে রেখে দেওয়ার অফার করে। এজন্য তারা তাকে গাড়ি প্রতি 5 লাখ টাকা দেওয়ার কথা বলে, কিন্তু পুষ্পা গাড়ি প্রতি 4% কমিশন চায়। কিন্তু এই কথা শুনে তো কান্ডা আর জগ্গা পুরোই অবাক, আর পুষ্পাকে বলে বোকা নাকি, 4% কমিশনে পুষ্পা গাড়ি থেকে মাত্র 4 লাখ টাকা পাবে, তাহলে সে কেন 5 লাখ টাকা ছেড়ে 4 লাখ টাকার পিছনে পড়ে আছে। কিন্তু পুষ্পা পরে কেশবকে বলে যদি সে 5 লাখ টাকা নিত তাহলে সে কর্মচারী থেকে যেত, এখন 4% শেয়ার নেওয়ার মাধ্যমে সে তাদের পার্টনার হয়ে যাচ্ছে। তারপর সে প্রতিদিন ঠিক একইভাবে একের পর এক চন্দন কাঠের চালান চেকপোস্ট দিয়ে নিতে থাকে। তবে এর জন্য তাকে প্রতিদিন উপরের ট্যাঙ্কারে দুধ ভরার জন্য গোয়ালাদের কাছে যেতে হতো। আর সেখানেই এক মেয়েকে দেখে পুষ্পা পুরাই ফিদা হয়ে যায়, যার নাম ছিল শ্রীবাল্লি। এই শ্রীবাল্লির বাবা আবার ট্রাক ড্রাইভার হিসেবে পুষ্পার সাথেই কান্ডা রেড্ডির গ্যাংয়ে কাজ করত। পুষ্পা শ্রীবাল্লির উপর ক্রাশ খাওয়ার পর নানাভাবে তার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই পুষ্পা ব্যর্থ হয়।
তবুও পুষ্পা শ্রীবাল্লিকে ইমপ্রেস করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। তবে এখন পুষ্পা নিজে আর চন্দন কাঠের ট্রাক সরাসরি পার করায় না, কারণ পুলিশ এখন দুধের ট্রাক দেখলেই ছেড়ে দেয়। আর সেই ট্রাকগুলোর একটা ড্রাইভার ছিল শ্রীবাল্লির বাবা। কিন্তু একদিন অবশেষে পুষ্পার এই খেল খতম হয়ে যায়। পুলিশের চেকপোস্ট দিয়ে গাড়ি পার করানোর সময় ডিএসপি গোবিন্দ হঠাৎ ট্রাক থামিয়ে ট্যাঙ্কারে লাঠির বাড়ি মেরে পরীক্ষা করতে থাকে। সে তখন দেখে উপরের দিকে বাড়ি মারলে খুব বেশি জোরে আওয়াজ হয়, কিন্তু নিচের দিকে বাড়ি মারলে আওয়াজ কম হয়। তার মানে নিচে নিশ্চয়ই বাড়ি কিছু আছে। আর তারা দেখে সাথে সাথে সেই গাড়ির দুজন ড্রাইভার ধরা পড়ার ভয়ে দৌড়ে পালিয়ে যায়, যাদের মধ্যে একজন ছিল শ্রীবাল্লির বাবা। কিন্তু পুলিশ তাদেরকে ধরার পর তারা বলে যে তারা তো শুধুমাত্র ড্রাইভার, আর এই পুরো আইডিয়াটা হলো পুষ্পার। তখন গোবিন্দ তাদেরকে বলে, ঠিক আছে আমি তোমাদেরকে ছেড়ে দেব, কিন্তু এখন থেকে পুষ্পার বদলে আমার জন্য তোদের কাজ করতে হবে। ওদিকে শ্রীবাল্লি যখন তার বান্ধবীদের নিয়ে খুব প্রিয় একটা সিনেমা দেখতে যায়, তখন তারা টিকিটের দাম বেশি হওয়ার কারণে টিকিট কিনতে পারছিল না। তখন কেশব গিয়ে তাদেরকে বলে যে সে তাদেরকে 1000 টাকা দেবে, কিন্তু বিনিময়ে শ্রীবাল্লিকে পুষ্পার সাথে দেখা হলে তাকে দেখে হাসতে হবে। এখন প্রিয় সিনেমা দেখার জন্য শ্রীবাল্লি তার এই প্রস্তাবে রাজি হয়। ওদিকে শয়তান জলি রেড্ডি কিন্তু তার লোকদের নিয়ে নিয়মিত এই সিনেমা হলের দিকেই নজর রাখত, কারণ অনেক সুন্দরী মেয়েরাই সেখানে সিনেমা দেখতে আসতো। ঠিক সেভাবেই তার নজর চলে যায় সরাসরি শ্রীবাল্লির দিকে। অন্যদিকে পরের দিন কেশব পুষ্পাকে নিয়ে দাঁড়িয়ে থাকে, আর শ্রীবাল্লি এসে পুষ্পার দিকে তাকিয়ে হাসে। যখন পুষ্পা দেখতে পায় যে শ্রীবাল্লি তার দিকে তাকিয়ে হাসছে, তখন তো সে পুরো ফিদা হয়ে যায়। কিন্তু একটু পরে শ্রীবাল্লি তাকে বলে দেয় যে কেশবই তাকে এই কাজ করার জন্য টাকা দিয়েছে। এটা শুনে পুষ্পা তো পুরাই শেষ, কারণ তার ইজ্জত শেষ করে দিয়েছে কেশব। তারপর গিয়ে সে কেশবকে ঝাড়ে, কিন্তু এরপর সে ভাবে যে যখন শ্রীবাল্লি 1000 টাকার জন্য হেসেছে, তখন 5000 টাকা দিলে সে নিশ্চয়ই কিসও দেবে। এই কথা ভেবে সে কেশবকে চুমু দেওয়ার ব্যবস্থা করতে বলে। ওদিকে পরের দিন এন্ট্রি হয় নতুন এক বসের। ডিএসপি গোবিন্দর মুখেই আমরা প্রথম এই লোকটার নাম শুনতে পাই, যে ছিল পুরো সিন্ডিকেটের বস, মঙ্গল সিনু নামের এক বিরাট মাফিয়া। মূলত সেই চন্দন কাঠকে 15টা চেকপোস্ট পার করিয়ে চেন্নাই পর্যন্ত নিয়ে যায়। অর্থাৎ পুষ্পা তো কেবলমাত্র কান্ডা রেড্ডির গোডাউন পর্যন্ত চালান পাঠায়, কিন্তু এরপরের কাজটা পুরোটাই করে এই সিনু। মঙ্গল সিনু তার সমস্ত চন্দন কাঠ কান্ডা রেড্ডির গোডাউনে রাখতে দিয়েছিল, আর গোবিন্দ সেই 2 ট্রাক ড্রাইভারকে বলে দেয় ওই গোডাউনে পৌঁছানো মাত্রই পুলিশকে ফোন করতে, যাতে করে তারা এই 200 কোটি টাকার মেগা চালান হাতে নাতে ধরতে পারে। ওইদিকে সেই গোডাউনে পরের দিন মঙ্গল সিনুর সাথে দেখা হয় পুষ্পার। মঙ্গল সিনু এবং তার শ্যালক কিন্তু জলি রেড্ডির উপরে এই কাঠের গোডাউনের দায়িত্ব দিতে চায়নি, কারণ জলিকে চাইলেই সহজে মেয়ে দিয়ে ফাঁসানো যায়। তাই কান্ডা তাদের সাথে পরিচয় করিয়ে দেয় পুষ্পার। সিনু পুষ্পাকে দেখেই বুঝে যায় যে সে কাঁচা খেলোয়াড় না। সিনুর এই চালানের দায়িত্ব বুঝে পাওয়ার পর পরের দিন পুষ্পা সেই মুহূর্তটার জন্য রেডি হয়ে যায়, যার জন্য সে শ্রীবাল্লিকে 5000 টাকা দিয়েছিল। শ্রীবাল্লির বান্ধবীরা তাকে ঠেলে ঠুলে নিয়ে আসলেও শ্রীবাল্লি খুব নার্ভাস বোধ করতে থাকে। পুষ্পার সাথে একই গাড়িতে তাকে তুলে দেওয়ার পরে সে প্রচুর লজ্জা পাচ্ছিল। শেষ পর্যন্ত আসল কাজটা করার আগেই ভয়ে শ্রীবাল্লি কেঁদে দেয়, কারণ সে চায় তার স্বামীকে প্রথম কিস দিতে। এর জন্য অবশেষে তার বান্ধবীরা এসে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়, আর পুষ্পাও শপথ করে যে সে একদিন এই মেয়েটাকে বিয়ে করেই ছাড়বে। এদিকে এই ঘটনার পর চন্দন কাঠের গোডাউনে গিয়ে পুষ্পা সমস্ত কাঠ রাখা আছে দেখে ভীষণ অবাক হয়ে যায়, কারণ আগের দিন রাতেই সব কাঠ মঙ্গল সিনুর কাছে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। পুষ্পা যখন জানতে পারে যে জলি রেড্ডি ভিতরে পার্টিতে ব্যস্ত থাকায় সে কাঠ পাঠিয়ে দিতে পারেনি, তখন সবার নিষেধ সত্ত্বেও পুষ্পা তালা ভেঙে ভিতরে ঢোকে। এরপর পুষ্পা ভিতরে এক মহিলাকে দেখতে পেয়ে তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু কিছুক্ষণ পর জলি সেখানে এসেই মেয়েটাকে দেখতে না পেয়ে পুষ্পার উপর মারাত্মক ক্ষেপে যায়। এদিকে কান্ডা রেড্ডি পুষ্পাকে ফোন করে জানায় যে পুলিশ তাদের গোডাউনের খবর জেনে গেছে। এই কথা শুনে তো পুষ্পার মাথা পুরোই আগুন। এখন 200 কোটি টাকা মূল্যের চন্দন কাঠ যদি পুলিশের হাতে চলে যায়, তাহলে মঙ্গল সিনু তাদের সবাইকে জবাই করে ছাড়বে। তবে পুষ্পা এই সিচুয়েশনেও ঠান্ডা থেকে সমস্ত কাঠ লুকিয়ে ফেলার কথা দেয়। ওদিকে জলি রেড্ডি সেই সময়টায় রাগের চোটে পুষ্পাকে লাথি ঘুষি মেরেই যাচ্ছিল। পুষ্পা এবার তাকে ইগনোর করে সবাইকে সমস্ত কাঠ পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে ফেলে দিতে বলে, আর সে কেশবের হাতে কয়েকটা টাকার বান্ডেল দিয়ে তাকে যেন কোথায় পাঠিয়ে দেয়। তারপর পুষ্পা একের পর এক দড়ি কেটে সব কাঠ নদীতে ফেলতে থাকে। শেষ পর্যন্ত বাকিদের সাহায্যে সমস্ত কাঠ নদীতে ফেলে দেওয়া হয়। ওদিকে কেশবও পুষ্পার কথা মতো কাছের ওয়াটার ড্যামে গিয়ে ড্যামের কর্মীদের ঘুষ দিয়ে ড্যাম বন্ধ করিয়ে দেয়, যাতে সব কাঠ গিয়ে আটকে যায়। শেষে একটা কাঠ গোডাউনে থেকে গেলেও সেটাকেও মারাত্মক স্টাইলে পুষ্পা নদীতে ফেলে দেয়। এরপর পরে পুলিশ সেখানে গিয়ে অনেক সার্চ করেও একটা কাঠও পায় না। তাই ডিএসপি গোবিন্দ পুষ্পাকে অ্যারেস্ট করতে না পেরে সেখান থেকে ফিরে যায়। এত কাঠ বাঁচানোর পর পুষ্পা তো এবার পুরোই হিরো হয়ে যায়।
মঙ্গল সিনুর দেওয়া এক বিশাল পার্টিতে তাকে জামাই আদর করা হয়। সেখানে পুষ্পা জানতে পারে যে মঙ্গল সিনু তাদেরকে টন প্রতি 25 লাখ টাকা দিলেও চেন্নাইয়ের মুরগান নামের এক ব্যক্তির কাছে সে প্রতি টন 2 কোটি টাকা দিয়ে বিক্রি করে। যদি পুষ্পা চালানের রেট বাড়াতে পারে তাহলে সে পুষ্পাকে আধা আধি ভাগ দেবে, আর পুষ্পা এটা না করতে পারলে সে পুষ্পাকে চেনে না। পুষ্পা তখনকার মতো এই ব্যাপারটা মাথায় রেখে কাউকে কিছু বলে না। ওদিকে পার্টি চলার সময় পুষ্পার অ্যাসিস্ট্যান্ট কেশব শ্রীবল্লীর বাবাকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে পুষ্পার গুণগান গায়। পুষ্পা যে মুল্লেটি পরিবারের সন্তান এই কথা শুনে শ্রীবল্লীর বাবা পুরোই লাফিয়ে ওঠে। শেষে দুই পক্ষের সম্মতিতে পুষ্পা আর শ্রীবল্লীর মধ্যে কোণে দেখার ব্যবস্থা করা হয়। কিন্তু পুষ্পার মা পার্বতী সেখানে অনেক ভয়ে ছিল যে কোথাও মুল্লাটির বড় ছেলে এসে না তাদের ঝামেলা পাকায়। পুষ্পা আর শ্রীবল্লীর মধ্যে বরকনে দেখাদেখির পরে বিয়ে পর্যন্ত ঠিক হয়ে যায় আর বিয়ে পড়ানো শুরু হয়। কিন্তু তখনই পুষ্পার সৎ ভাই মোহন এসে বিয়ের আসরের মাঝখানেই তার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। একের পর এক অপমানের পরেও পুষ্পা কিছুক্ষণ চুপ ছিল, কিন্তু সে শেষ পর্যন্ত আর নিজেকে ধরে রাখতে পারে না। শেষে মোহনের উপরে তীব্র আক্রোশে হামলা করতে গেলে সবাই যখন তাকে আটকাতে যায় তখন সে হুড়োহুড়ির মধ্যেই পুষ্পার মা পার্বতী ধাক্কা খেয়ে মাটিতে পড়ে আঘাত পায়। পুষ্পা তখন সব ছেড়ে তার মাকে নিয়ে দ্রুত হসপিটালে দৌড় দেয়। এই যাত্রায় পুষ্পার মায়ের বড় কোনো ক্ষতি না হলেও মায়ের কান্না আর আফসোস দেখে তার মন খারাপ হয়ে ওঠে। এরপরে সে সিদ্ধান্ত নেয় যে লাইফে আর কারো সাথে কোনো আপোষ করবে না। সে তারপর চলে যায় মঙ্গল সিনুর আড্ডায়। সেখানে পুষ্পা তাকে কিছু থ্রেট দিয়ে সেখান থেকে চলে আসে। পুষ্পা চলে যাওয়ার পর মোগলেশ আর সিনু মিলে ভাবতে থাকে যে পুষ্পার মুখ থেকে কথা বের হওয়ার সাথে সাথেই তাকে মেরে ফেলা উচিত ছিল। তবে তাদেরকে আরও অবাক করে দিয়ে পুষ্পা আবার এসে সেখান থেকে সরাসরি মুরগানকে ফোন দিয়ে বসে। এখন মুখের উপর এত অপমান দেখে সিনুর আদেশে তার লোকেরা সরাসরি পুষ্পার উপরে হামলা করে, কিন্তু পুষ্পা তাদের প্রত্যেককেই অনেক মারে। তারপরে পুষ্পা তার সেই ফেমাস ডায়লগ বলে, পুষ্পা শুনে ফুল মনে করো না, কারণ আমি ফ্লাওয়ার না বরং আমি ফায়ার। মঙ্গল সিনুকে এভাবে থ্রেট করে আসার পর পুষ্পা এবার সরাসরি চেন্নাইয়ের মুরগানের সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে যখন সে মুরগানের লোককে কাঠের একটা স্যাম্পল দেখায় তখন মুরগান নিজেই তাড়াতাড়ি নিচে এসে পুষ্পার সাথে কথা বলে, কেননা পুষ্পা যে কাঠগুলো নিয়ে এসেছিল এমন কোয়ালিটির কাঠ স্বর্ণের চেয়েও দামি। পুষ্পা মুরগানকে 10 ট্রাক কাঠ দেখালে মুরগান মঙ্গল সিনুর কথা বলে ডিল ফাইনাল করতে চায়, কিন্তু পুষ্পা তাকে জানায় যে আমি তোমার সাথে সরাসরি ডিল করতে চাই। মুরগান প্রথমে সিনুকে বাইপাস করতে না চাইলেও পুষ্পা নিজেকে কান্ডা রেড্ডির পার্টনার পরিচয় দেওয়ার পর সে রাজি হয়ে যায়। এরপরে পুষ্পা যখন কান্ডা রেড্ডিকে ফোন করে মুরগানের সাথে ডিল করার কথা বলে তখন প্রথমে কান্ডা রেড্ডি রেগে যায়, কারণ পুষ্পা যে এভাবে সিনুকে সাইড করে দেবে সেটা সে কখনো ভাবতে পারেনি। কিন্তু পুষ্পার কাছ থেকে টন প্রতি 1.5 কোটি টাকার কথা শুনে কান্ডা রেড্ডি রাজি হয়ে যায়। এদিকে এর কয়েকদিন পর কারা সেই গোডাউনের লোকেশন পুলিশকে দিয়েছিল সেটা ফাঁস হয়ে যায়। জলি রেড্ডি সেই দুজন ড্রাইভারকে অনেক মারে, যাদের মধ্যে একজন ছিল শ্রীবল্লীর বাবা মুনিথারাম। তারপর জলি শ্রীবল্লীকে এক রাতের জন্য চায়, এর বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার কথা বলে। শ্রীবল্লীকে পরের দিন সকালে জলির কাছে নিয়ে আসা হলে শ্রীবল্লীকে একটা শাড়ি আর কিছু কসমেটিক্স দিয়ে রাতের বেলায় সেজে গুজে আসতে বলে। যদি শ্রীবল্লী নিজের বাবাকে জীবিত দেখতে চায় তাহলে তাকে এই কাজ করতেই হবে। তাই তার পরিবারও বাধ্য হয়ে তাকে জলির জন্য সাজিয়ে দেয়। কিন্তু শ্রীবল্লী সেখান থেকে জলির বাড়িতে না গিয়ে সোজা পুষ্পার কাছে যায়। শ্রীবল্লী পুষ্পাকে এই ব্যাপারে জানালেও পুষ্পার কোনো মায়া হয় না। তখন শ্রীবল্লী জানায় যে সে আসলেই পুষ্পাকে ভালোবেসে ফেলেছে, তাই সে নিজের স্বামীকে প্রথম কিস দেওয়ার কথা বলে ইশারা ইঙ্গিতে আসলে পুষ্পাকে বিয়ের প্রস্তাব আনতে বলেছিল, কিন্তু পুষ্পা সেটা আগে বোঝেনি। শ্রীবল্লী পুষ্পাকে অনুরোধ করে যেন পুষ্পা তার সাথে একটা রাত অতিবাহিত করে, কেননা প্রথম রাতটা জলির আগে শ্রীবল্লী যাকে মনে মনে স্বামী ভেবেছে তাকেই দিতে চায়। এই কথা শোনার পর পুষ্পা আর নিজেকে ধরে রাখতে পারে না। শ্রীবল্লী যখন তাকে এতই ভালোবাসে তখন পুষ্পার মনেও সত্যিকারের ভালোবাসার জন্ম নেয়। পুষ্পা কথা দেয় যে সে শ্রীবল্লীর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেবে না। তারপরে পুষ্পা শ্রীবল্লীকে নিয়ে সোজা জলি রেড্ডি সেখানে যায়। প্রথমে তো জলি ভাবে যে পুষ্পাই শ্রীবল্লীকে নিয়ে এসেছে, কিন্তু এরপরে পুষ্পা জলিকে অনেক মারে। তার সর্বোচ্চটা দিয়ে পুষ্পাকে আটকানোর চেষ্টা করে, এমনকি গুলি চালায়, কিন্তু পুষ্পা তাতে আরো খেপে গিয়ে জলিকে আরো মারে আর তার সমস্ত হাত পা একদম ভেঙে দেয়। আর জলিকে বলে যে এতদিন ধরে তুই যা করে এসেছিস সেটাকে পুরুষত্ব বলে না। যদি তোর সাহস থাকে তাহলে তোর ভাই রেড্ডির কাছে গিয়ে কান্নাকাটি না করে আমার উপরে প্রতিশোধ নিতে আসিস। জলিও প্রচণ্ড আগ্রহে জবাব দেয় যে সে কান্ডা রেড্ডিকে এই ব্যাপারে কিছুই বলবে না, বরং সে নিজেই পুষ্পাকে দেখে নেবে। তারপর পুষ্পা আর কেশব মিলে শ্রীবল্লী এবং তার বাবাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এদিকে জলি রেড্ডি এভাবে মার খাওয়ার পর কান্ডা রেড্ডি তাকে হসপিটালে দেখতে যায়, কিন্তু জলি তার ভাইয়ের কাছে কোনো কিছুই বলে না যে কে তাকে মেরেছে, কারণ সে পুষ্পাকে নিজ হাতে জবাব দিতে চায়। নিজের ভাইয়ের এই অবস্থা দেখে কান্ডা সেই গোডাউনের কেয়ারটেকারের পেটে ছুরি বসিয়ে দেয়। তারপর পুষ্পা কেশবকে নিয়ে টাকা গোনায় ব্যস্ত ছিল। এই অবস্থাতেই কেশব পুষ্পার সাথে কথা বলাবলি করছিল
যে যদি জলি কান্ডা রেড্ডিকে সব বলে দেয় তাহলে পুষ্পার কি হবে। তাদের কথাবার্তার মাঝখানেই কান্ডা রেড্ডি এসে সেই ঘরে ঢোকে। কান্ডা পুষ্পাকে মুরগানের পাঠানো টাকা আনতে যাবার কথা বলে বেরিয়ে যায়। কান্ডা রেড্ডি চলে যাওয়ার পরেই কেশব তো খুবই ভয় পেয়ে যায়, কারণ দরজার বাইরে থেকে কান্ডা রেড্ডি তাদের কথা শুনে ফেলেনি তো। তারপর পুষ্পাকে নিয়ে কান্ডা রেড্ডি এবং জগ্গা রেড্ডি এক স্বর্ণের দোকান থেকে মুরগানে টাকা আনতে যায়। সেখানে পুষ্পাকে তার শ্রীবল্লীর জন্য স্বর্ণের চেন কিনতে দেখা যায়। পুষ্পা টাকা নিয়ে এসে গাড়িতে উঠলে কান্ডার নতুন গোডাউনের রাস্তায় গাড়ি চালাতে বলে। ওদিকে কেশব তার ঘরে বসেছিল। হঠাৎ এক কাজের মেয়ের থেকে জানতে পারে যে ওদিন তাদের বলা সমস্ত কথাই সেই কাজের মেয়ে এবং কান্ডা রেড্ডি মিলে একসাথে শুনেছিল। এই কথা শোনার পর তো তাড়াতাড়ি কেশব দৌড়ে গিয়ে পুষ্পার পেজার ডিভাইসে একটা মেসেজ পাঠায়। কিন্তু পুষ্পা ওই মেসেজ দেখার সাথে সাথেই কান্ডার লোকেরা তার মাথায় কাপড় পরিয়ে তাকে বেঁধে ফেলে। এরপর পুষ্পাকে গাড়ি থেকে নামিয়ে রেড্ডির লোক তখন তাকে পেটানো শুরু করে। তার জন্য পাশে একটা কবরও খুঁড়ে রাখা হয়। কান্ডা রেড্ডি পুষ্পাকে বলে, তোকে আমরা খাইয়ে পরিয়ে পার্টনার বানালাম আর তুই কিনা আমার ভাইকে পেছন থেকে মারলি। কিন্তু পুষ্পা তখন বলে, আমি জানি তুমি শুধুমাত্র 50% পার্টনারশিপ না দেওয়ার জন্য আমাকে সরিয়ে দিচ্ছ, কারণ তোমার ভাইয়ের ব্যাপার যদি এটা হতো তাহলে তুমি আমাকে ঘরের মধ্যেই উপরে পাঠাতে। মৃত্যুর এত কাছাকাছি এসেও পুষ্পা প্রাণ খুলে হাসতে থাকে। যখন কান্ডা রেড্ডি পুষ্পার দিকে গুলি চালাতে যাবে ঠিক সেই সময় তাকেই কে যেন গুলি করে দেয়। আমরা দেখি মঙ্গল সিনুর শ্যালক মোগলিস তার সব দলবল নিয়ে চলে এসেছে, কারণ কান্ডা রেড্ডির গ্যাং পুষ্পার সাথে মিলে মঙ্গল সিনুকে বাইপাস করে মুরগানের কাছে কাঠ বিক্রির চালান করছিল। সেই প্রতিশোধ তারা নিতে এসেছে। এবার খেলা পুরোপুরি অন্যরকম হয়ে যায়। কান্ডা রেড্ডির গুলি খাওয়ার পর জাগ্গা এবং রেড্ডি গ্যাংয়ের বাকিরা পুষ্পাকে ছেড়ে তাদের উপর হামলা করে। সিনু গ্যাংয়ের ওপর দুই দলের মধ্যে শুরু হয় প্রচণ্ড মারামারি। এই সুযোগে মাথায় কাপড় বাঁধা অবস্থায় পুষ্পা কাপড়ের নিচ দিয়ে যা দেখতে পাচ্ছিল তাতেই সে কয়েকজনকে মেরে কাবু করে দেয়। সিনু গ্যাংয়ের একদল জাগ্গাকে মারধর করে টাকার ব্যাগ নিয়ে নেয় এবং বাকিরা লেগে পড়ে পুষ্পার পেছনে। পুষ্পা দৌড়াতে দৌড়াতে সবাইকে নিজের পিছনে পিছনে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। এরপরে ঘুরে দাঁড়িয়ে সে ফাইট শুরু করে, যার জন্য দা ছুরি হাতেও তারা কিছুই করতে পারে না। যাই হোক, অবশেষে পুষ্পা মাটির উপরে স্লাইড করে চোখে বাঁধা কাপড়টা খুলে ফেলতে সক্ষম হয়। এরপর এক লোক তার উপর গুলি চালাতে গেলে পুষ্পা তাকে মেরে হাতের বাঁধন অবস্থায় পিস্তলটা নিজের করে নেয়। তারপরে পিছনে থাকা এক লোকের দিকে পিস্তল তাক করিয়ে তার হাতের বাঁধন খুলে দিতে বলে। লোকটা বাঁধন খুলে দিতে গেলে আরেক লোক পুষ্পার সামনে রামদা নিয়ে ছুটে আসতে থাকে। শেষ পর্যন্ত বাঁধন খোলা হয়ে গেলে লোকটা রামদা বসানোর 1 সেকেন্ড আগে পুষ্পা তাকে গুলি করে মেরে ফেলে। এই অবস্থায় কেশব বাইক নিয়ে আসার পরেও পুষ্পা চলে যায় না। রেড্ডি গ্যাং তাকে মেরে ফেলতে চাইলেও সে এবার জাগ্গা রেড্ডিকে বাঁচাতে চলে যায়। মোগলিস জাগ্গার সব লোককে মেরে তাকে মারার জন্য রেডি হচ্ছিল। মঙ্গল সিনু তাকে ফোন করে পুষ্পার কথা জিজ্ঞেস করলে সে বলে পুষ্পাকে তো সে আগে মেরে দিয়েছে। এরপর পুষ্পা আসার পর মোগলিসের দলের সাথেও একটা ফাইটিং হয়। শেষে পুষ্পার উপর অ্যাটাক করতে গিয়ে মোগলিসও মার খেয়ে পুষ্পার হাতেই জিম্মি হয়ে যায়, যে যদি পুষ্পা তাকে কিছু করে তাহলে সিনু পুষ্পাকে ছেড়ে দেবে না। তখন জাগ্গা রেড্ডিও সিনুর সাথে ঝামেলা না বাড়ানোর জন্য পুষ্পাকে বলে মুগলিসকে ছেড়ে দিতে। ঠিক সেই মুহূর্তেই সিনু মুগলিসের ফোনে ফোন করে আর পুষ্পা ফোনটা রিসিভ করে। তখন সিনু মুগলিসকে ছেড়ে দেওয়ার বিনিময়ে পুষ্পাকে পার্টনার বানিয়ে তার ইচ্ছা মতন শেয়ার দেওয়ার অফার করে। কিন্তু সিনু যেভাবে নাগেশ নামের ওই লোকটাকে মেরেছিল পুষ্পা ঠিক সেভাবেই বলে যে আমি তো ওকে 5 মিনিট আগে মেরে ফেলেছি, এখন জীবন যেহেতু চলে গেছে তাহলে সেটা তো আর ফেরত আসবে না। কিন্তু মুগলিস এখনও বেঁচে ছিল। এবার পুষ্পা সিনুকে শুনিয়ে মুগলিসকে সোজা গুলি করে দেয়। এরপর পুষ্পা সিনুকে বলে আমি এখানে কারো সাথে নাটক করতে আসিনি, বরং রাজ করতে এসেছি। ওপার থেকে মঙ্গল সিনু নির্বাক হয়ে ফোন ধরে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। অবশেষে লড়াই থেমে যাওয়ার পর মুগলিস আর কান্ডা রেড্ডির মৃতদেহ নিয়ে যাওয়া হয় আর পুষ্পা ফিরে যায় তার আস্তানায়। তারপর কান্ডা রেড্ডির সৎকারের আয়োজন করা হলে মঙ্গল সিনুও আসে। তাকে দেখে জাগ্গা প্রচণ্ড রেগে যায়, কিন্তু তাদেরকে থামিয়ে দেয় লোকাল এমএলএ ভূমি। এই এমএলএই চন্দন কাঠের সিন্ডিকেটের প্রোটেকশন দিয়ে তাদের কাছ থেকে কমিশন নেয়। এমএলএ সবাইকে নিয়ে মিটিংয়ে বসার পর মঙ্গল সিনু তাকে নিজের শালকের বডি দিয়ে দিতে বলে। তখন এমএলএ সিন্ডিকেটের এই ঝামেলার কথা জিজ্ঞেস করলে পুষ্পা এমএলএর সামনে 1 ব্যাগ টাকা ঢেলে দেয়। তখন পুষ্পা সবাইকে বলে যে 1 টন লাল চন্দন সে 1.5 কোটি টাকায় বিক্রি করে। তখন সবাই বুঝতে পারে সিনু এতদিন ধরে তাদেরকে ধোঁকা দিচ্ছিল, কিন্তু সিনু সেটাকে পাত্তা না দিয়ে তার শ্যালক মুগলিসকে মারার জন্য পুষ্পাকে গুলি করতে যায়। এমএলএ এবারও তাকে থামিয়ে বলে যে হয়তো তুইও আমার মতো 5 মিনিট পর ফোন করেছিলি, না হলে তো এই অ্যাক্সিডেন্ট হতো না। কিন্তু আসল সত্যটা সিনু জানা সত্ত্বেও সে কিছুই করতে পারে না। এর উপর সবাইকে ধোঁকা দিয়ে নিজের পকেট ভারী করার কারণে সবাই তাকে দোষ দিতে থাকে। তার উপরে পুষ্পা বলে যে এই চন্দন কাঠ কেনার জন্য শুধু চেন্নাই না বরং মুম্বাই, কলকাতা এবং দিল্লি সহ অনেক জায়গাতেই লোক আছে যাদের কাছে 3 কোটিতেও এই কাঠ বেচা সম্ভব। তার উপর নিজের 20 কোটির কমিশনের কথা শুনে এমএলএ তো পুরাই অবাক। তারপর সিনু গ্যাংয়ের আপত্তি সত্ত্বেও এমএলএ পুষ্পার হাতে এই সিন্ডিকেটের সব দায়িত্ব তুলে দেয়। জাগ্গা রেড্ডিও পুষ্পার হাতে দায়িত্ব দেওয়াটাকে সাপোর্ট করে।
পুষ্পাকে সিন্ডিকেটের ম্যানেজার বানিয়ে দেওয়ার পর এমএলএ পুষ্পার শপথ অনুষ্ঠান আয়োজন করতে বলে। যাওয়ার সময় সিনু তার শ্যালকের বডি চাইলে সে জানতে পারে যে এতক্ষণ সে যে বক্সের উপর বসেছিল সেটা আসলে তার শ্যালকের কফিন। এভাবেই সিনুকে সিন্ডিকেট থেকে অপমান করে বের করে দেওয়া হয়। আর ওদিকে পুষ্পা এখন সামান্য মজদুর থেকে সরাসরি সিন্ডিকেটের বস হয়ে যায়। অর্থাৎ মুভির শুরুতে বলা সেই মিল ম্যানেজারের কথাই অবশেষে সত্যি হয়। তারপর পুষ্পার বিয়ে ঠিক হয়, যদিও তার সৎ ভাইয়েরা তখনও এই বিয়েটা মেনে নিতে পারেনি। অন্যদিকে সিনুর বউ দাক্ষা নিজের ভাইয়ের মৃত্যুর জন্য সিনুর উপর রেগে গিয়ে তার গলা কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় সিনুর লোকেরা তাকে হাসপাতাল নিয়ে আসে। তারপর সেই অঞ্চলের ডিএসপি গোবিন্দ তার চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছিল, কেননা তার জন্যই রেড্ডি গ্যাংয়ের হাতে তার ইনফরমার মারা গিয়েছিল। কিন্তু এবার সেই অঞ্চলে আসে আরেক পুলিশ অফিসার, যার নাম শেখাওয়াত। এই শেখাওয়াত এতটাই মারাত্মক ছিল যে আসার পর সে পুষ্পার 12 জন লোককে অ্যারেস্ট করে। এরপর শুধুমাত্র গাড়িতে কমফোর্ট হয়ে বসার জন্য সে 2 জন লোককে মেরে ফেলে। তারপর পুষ্পা নিজের লোকদের সাথে টাকা ভর্তি একটা ব্যাগ নিয়ে চলে যায় ওই পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে পুষ্পা কমিশন হিসেবে ব্যাগটা শেখাওয়াতের টেবিলের উপর রেখে নিজের পায়ের উপর পা তুলে বসে। তারপর সে শেখাওয়াতকে নিয়ে কিছুটা মজাও করে। শেখাওয়াত প্রথমে কিছু না বলেই সবার সামনে টাকা গুনতে শুরু করে। তবে টাকা গোনার সময় সে হঠাৎ বলে ওঠে এখানে তো কিছু কম আছে। তখন সাথে সাথে পুষ্পার লোকেরা টাকা গুনতে বসে। এই ফাঁকে শেখাওয়াত হঠাৎ পুষ্পার জন্ম পরিচয় আর বংশ নিয়ে কথা শুরু করে, কারণ সে পুষ্পার ব্যাপারে আগে থেকেই খবর নিয়ে এসেছিল। শেখাওয়াত পুষ্পাকে অনেক অপমান করে আর পুষ্পার লোকেরা তখনও বুঝতে পারে না যে কত টাকা কম আছে। তারপর পুষ্পা বলে ওঠে, স্যার আপনার কত টাকা লাগবে আমি সেটার ব্যবস্থা করব। এবার শেখাওয়াত বলে ওঠে, এই তো এতক্ষণ এই স্যার শব্দটারই কমতি ছিল। তারপর শেখাওয়াত টাকার ব্যাগটা নিজের কাছে নিয়ে গিয়ে বলে এরপর থেকে যতবারই কেউ তাকে কমিশন দিতে আসবে প্রতিবারই তাকে স্যার ডাকতে হবে, আর টাকার পরিমাণ শেখাওয়াত নিজেই ঠিক করবে। পুষ্পা কিন্তু এই মারাত্মক অপমান নীরবে হজম করে নেয়। এই ঘটনার পর থেকে নিজের বিয়ের আগের দিন পর্যন্ত পুষ্পা শেখাওয়াতকে কিছুই বলেনি, কিন্তু পুষ্পা তার বিয়ের একদম আগ মুহূর্তে চলে যায় শেখাওয়াতের কাছে। পুষ্পা শেখাওয়াতের কাছে ছোটখাটো পার্টি করার নাম দিয়ে প্রচুর মদ নিয়ে গিয়েছিল। দুজনেই মদ খেতে খেতে পুষ্পা হঠাৎ সেদিনের অপমানের কথা মনে করে। এবার সে শেখাওয়াতকে বলে যে শেখাওয়াতের রিভলভারে একটা গুলি বেশি আছে, কেননা সেই দিন রিভলভারের একটা গুলি পুষ্পার হাতের মুঠিতে থাকার কথা ছিল, কারণ শেখাওয়াত পুষ্পার মুঠিতে ওই রিভলভার তাক করে রেখেছিল। এবার পুষ্পা তার কাছ থেকে গুলি নিয়ে নিজেই নিজের হাতে গুলি করে দেয়। এরপর রক্তমাখা হাত তুলে পুষ্পা বলে এতদিন সে কেবল তার মায়ের জন্য চুপ ছিল, যাতে তার বিয়েটা ঠিকঠাক সম্পূর্ণ হয়, কিন্তু পুষ্পা কখনো অপমান ভোলে না। পুষ্পার এই হাতে যে রক্ত সেটাই তার ব্র্যান্ড। পুষ্পা এরপর শেখাওয়াতকে তার জামা প্যান্ট খুলতে বাধ্য করে। এরপর পুষ্পা নিজেও একই কাজ করে বলে যে আমরা এখন দুজন একই অবস্থায় আছি, কিন্তু মজার ব্যাপার কি জানো, এই অবস্থাতেও আমাকে সবাই পুষ্পা ভাই বলে চিনবে, কিন্তু তোকে এই অবস্থাকে তোর নিজের কুকুরও চিনবে না, আর এটাই হলো আমার ব্র্যান্ড। এভাবেই পুষ্পা হারে হারে অপমানের শোধ তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। এত বড় অপমানিত হওয়ার পর শেখাওয়াত পুষ্পাকে গুলি করতে গিয়েও সে থেমে যায়। এরপর পুষ্পা আন্ডারওয়্যার পরা অবস্থাতেই চলে যায় নিজের বিয়ের আসরে। ওদিকে পুষ্পার কথাই ঠিক হয়, কারণ শেখাওয়াতকে অর্ধ উলঙ্গ অবস্থায় দেখতে পেয়ে তার পোষা কুকুরই তাকে চিনতে পারে না। এই কাণ্ড দেখে শেখাওয়াত আর সহ্য করতে না পেরে তার সেই কুকুরটিকে মেরে ফেলে। তারপর সে তার কাছে আসা সমস্ত কমিশনের টাকাতে আগুন জ্বালিয়ে দেয়। অন্যদিকে পুষ্পাও নিজের বিয়ের আসরে এই অবস্থায় যাওয়ার পর তার গায়ে কোনো মতে কাপড় জড়িয়ে শ্রীবাল্লির সাথে তার বিয়ে সম্পন্ন হয়। পুষ্পা নিজেও বুঝতে পারছে যে শেখাওয়াতের সাথে সে যে কাণ্ড ঘটিয়ে এসেছে সেটা এই যুদ্ধের মাত্র শুরু। এখন এই যুদ্ধটা কোথায় গিয়ে শেষ হবে সেটা সে নিজেও জানে না। এছাড়াও জলি রেড্ডির সাথে তারও তো একটা হিসাব বাকি আছে। আর মুভিটা এখানেই শেষ হয়। তবে মুভির একদম শেষ সিনে আমরা দেখতে পাই যে এখানেই মুভি শেষ নয়, কারণ পরবর্তী পার্টের নামটা মুভির শেষে আমাদেরকে দেখানো হয়, পুষ্পা দ্য রুল। সেই মুভিটি 2024 সালে রিলিজ হয়ে গিয়েছে। আর যারা যারা সেই মুভির এক্সপ্লেইন চাও তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।